আমাদের আজকের আলোচনা হচ্ছে সম্পদ সংক্রান্ত যে লেনদেনগুলো আছে আমাদের, এই লেনদেনগুলোর জাবেদাকরণ বা ডেবিট ক্রেডিট নির্ণয়করণ। তো প্রথমে বলে রাখি, সম্পদ আমাদের পণ্য ব্যতীত দোকানের মালিকানাধীন যা রয়েছে সেগুলোই সম্পদ। এই সম্পদ যখন আমাদের নিকট আসে তখন এই সম্পদ বাড়ে, বৃদ্ধি পায়, এই জন্য সম্পদ কি হয়? ডেবিট হয়। আবার এই সম্পদ মধ্য থেকে যদি কোনো সম্পদ আমার চলে যায় তখন আমার সম্পদ কমে যায় বা হ্রাস পায়, তখন ওই সম্পদটি কি হয়? ক্রেডিট হয়। আমরা দেখি এখানে প্রথমে কি বলা আছে, আলমারি ক্রয় 20,000 টাকা। তো আমি যখন আলমারি ক্রয় করি 20,000 টাকা দিই, তাহলে আমার পকেট থেকে ক্যাশ থেকে 20,000 টাকা চলে গেল। তাহলে আমার যেহেতু টাকা চলে গেলে, টাকাকে আমরা কি বলি? নগদান হিসাব। তখন আমার নগদ টাকা কমে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ডেবিট কি? তাহলে আমার কোন সম্পত্তি বাড়লো? আলমারি ক্রয় করার কারণে আমার দোকানে আসবাবপত্র বাড়লো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আলমারি, চেয়ার, টেবিল, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা এক কথায় বলি আসবাবপত্র। তাহলে আমরা বলবো আসবাবপত্র হিসাব ডেবিট। এই হলো আমাদের 1 নম্বর লাইনের জাবেদা বা ডেবিট ক্রেডিট। এরপরে আসো 2, কি বলা আছে দেখো, আলমারি ক্রয়ের পরিবহন ব্যয়। একটু একটু আগে তুমি যে আলমারিকে ক্রয় করেছ, এই আলমারিটি পরিবহনে করে দোকানে আনার জন্য যে ব্যয়টি হচ্ছে সেটি হচ্ছে পরিবহন ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে পরিবহন ব্যয়, আমরা কি আমাদের টাকা চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই যে 1,000 টাকা আমরা প্রদান করছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন ডেবিট কি হবে? পরিবহন ব্যয় নাকি আলমারি অর্থাৎ আসবাবপত্র? এক্ষেত্রে আমি একটু অ্যাড করে রাখি, একটু অ্যাড করে এটি মনে রাখবা, যেহেতু পরবর্তীতেও তোমাদের কাজে লাগবে। এখানে মনে করো তুমি যে আলমারিটি ক্রয় করেছো অর্থাৎ আসবাবপত্র, বা কখনো তুমি কি করবে, একটা কম্পিউটার ক্রয় করবে, অফিস সরঞ্জাম, কখনো তুমি যন্ত্রপাতি ক্রয় করবে, মেশিনারিজ গুলো ক্রয় করবে। এখন এটা মাথায় রাখবা, একটা মেশিনারিজ বা যে কোনো কিছু তুমি যেখান থেকে ক্রয় করবে ওখান থেকে তোমার দোকানে এনে এটি চালু হওয়া পর্যন্ত বা ব্যবহার উপযোগী হওয়া পর্যন্ত যে খরচগুলো হয়, অর্থাৎ এটি আনার জন্য পরিবহন ব্যয় অথবা এটিকে চালু করার জন্য আমরা কি বলি যে সংস্থাপন ব্যয় ইত্যাদি, এই ব্যয়গুলো কোনো দোকানের খরচ নয়, এটি ওই সম্পদেরই খরচ। এখন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, দেখো, মনে করো একটা যন্ত্রপাতি তুমি ক্রয় করেছ 50,000 টাকা। এখন এটি তোমাকে দোকানে আনতে হবে, দোকানে আনার জন্য ট্রাকে করে ভাড়া দিছ 5,000, তাহলে এখন হচ্ছে কত? 55,000 টাকা। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার যন্ত্রপাতিটি কত টাকা দিয়ে ক্রয় করেছ, তোমাকে ওই যে 50,000 টাকা দিয়ে ক্রয় করেছে এটি বলার সুযোগ নাই। তোমাকে বলতে হবে যন্ত্রপাতিটি আমি 55,000 টাকা দিয়ে ক্রয় করেছি। কারণ যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রপাতি তোমার ব্যবহার উপযোগী না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যে এই যন্ত্রপাতির পিছনে যে খরচগুলো করছো এগুলো এই যন্ত্রপাতির কি নামেই যোগ হবে। তো এখানে আমরা যেহেতু আলমারি ক্রয়ের পরিবহন টাকা দিছি, এটি আলমারিরই খরচ, তাহলে আলমারি হিসাব ডেবিট, অথবা কি বলা যায় যে আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে আমাদের 2 নম্বর জবাব হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর আসা 3 নম্বরে, কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। এখন এই যে কম্পিউটার ক্রয় করেছো, তোমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর টাকাটা
কেন দিল? কম্পিউটার ক্রয় করার জন্য। তাহলে কি হবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, আইপিএস যেগুলো তুমি বিদ্যুৎ দিয়ে সাধারণত ব্যবহার করো, এগুলোই হচ্ছে কি অফিস সরঞ্জাম এক কথায়। তাহলে টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। কেন টাকা গেছে? কম্পিউটার ক্রয় করার জন্য। অর্থাৎ আমার কম্পিউটার আসছে দোকানে, অফিস সরঞ্জাম আসছে, সম্পদ আসছে বা সম্পদ বাড়ছে, এই হলো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এই হলো 3 নম্বর। এরপরে আসো 4 নম্বর। 4 নম্বরে কি আছে দেখো, যে যন্ত্রপাতি ক্রয় করা হলে একইভাবে টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট আর যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট। তুমি যেটি যন্ত্রপাতি ক্রয় করছো, যন্ত্রপাতি বাড়ছে, এই জন্য যন্ত্রপাতি ডেবিট, আর টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। এরপরে আসো বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ। বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ, এই যে বৈদ্যুতিক মিটার লাগানোর জন্য টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে কেন টাকা গেছে? বৈদ্যুতিক মিটার লাগানোর জন্য। তাহলে বৈদ্যুতিক সরঞ্জাম ডেবিট, কারণ বৈদ্যুতিক মিটারটা আবার বাড়ছে। বৈদ্যুতিক সরঞ্জাম, বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব ডেবিট। সহজ। এরপরে আসো 6 নম্বরে আসো পুরাতন আসবাবপত্র বিক্রয়। এবার একটু ভিন্ন। যখন তুমি তোমার কোনো পুরাতন একটা আসবাবপত্র কি করবে, বিক্রয় করে দিবে, তখন তোমার টাকা আসবে। আর ওই যে পুরাতন আসবাবপত্রটি বিক্রয় করে দিয়েছো, ওই আসবাবপত্রটি কমে যাবে। তাহলে তোমার যেহেতু টাকা আসবে, তাহলে নগদান হিসাব ডেবিট, আর গেছে তোমার থেকে টাকা বাড়ছে, যেহেতু পুরাতন আসবাবপত্র বিক্রয় করছো, টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। আর গেছে কি? ওই আসবাবপত্রটি চলে গেছে, তাহলে আসবাবপত্র ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট। তবে এখানে মনে রাখবা যে পুরান নতুন এগুলো লিখতে হয় না। আসবাবপত্র যেমন পুরাতন আসবাবপত্র ক্রেডিট এরকম লিখতে হয় না, সেটি পুরান হোক অথবা নতুন হোক, তোমাকে লিখতে হবে আসবাবপত্র হিসাব। বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখানে আসবাবপত্র কমে গেছে, আসবাবপত্র চলে গেছে, বিক্রয় করে দেওয়ার কারণে ওই পুরাতন আসবাবপত্রটি চলে গেছে, এই জন্য আসবাবপত্র ক্রেডিট হয়েছে। আর আসবাবপত্র যাওয়ার বিনিময়ে টাকা আসছে, টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। এরপর আমরা শেষ প্রশ্নটি দেখি, যে কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান করা হয়েছে। যেহেতু অগ্রিম দিয়ে দিয়েছে, তোমার টাকা চলে গেছে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। টাকা চলে গেছে। কেন টাকা গেছে? কারণ তুমি অগ্রিম বেতন দিয়েছো। এখানে শুধু বেতন লিখলে সেটিকে খরচ বোঝাবে, আসলে অগ্রিম বেতন খরচ না। অগ্রিম বেতন হচ্ছে ভবিষ্যতের খরচ, এখন তুমি দিয়ে রাখছো, এখনো এটি খরচ হয়নি, এজন্য আমাকে লিখতে হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট। অগ্রিম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই হলো আমাদের সম্পদ সংক্রান্ত লেনদেনগুলোর ডেবিট, ক্রেডিট বা জাবেদা। সবাই ভালো থাকবা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।